হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। এই বেয়াদব মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর জন্য যদি আমাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হয় তবে তাই করব। পাত্রের এমন কথা শুনে মুহূর্তে থমকে গেল বিয়ে বাড়িতে থাকা মানুষজন। শুরু হলো আত্মীয়দের মধ্যে কানাঘুষা। সাথে পাত্রীর জায়গায় ফারাকে দেখে সকলে অবাক। পাত্রী বদল হয়েছে, এই নিয়ে হই হল্লো শুরু হলো। এক একজনের এক এক কথা। আজহার রহমান বুঝতে পারছেন না কি করবেন। তখনই পাত্রের মা কিছুটা রেগে এগিয়ে এলেন। আজহার রহমানকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে বেয়াই সাহেব? রাখির জায়গায় আপনার ভাইয়ের এই মেয়ে কেন? রাখি কোথায়? আজহার রহমানের মুখ কালো হয়ে এলো। পাশে ওনার স্ত্রী আসিয়া বেগম। বিয়েতে বেশি মানুষ না থাকলেও পরিচিত আত্মীয় স্বজনরা আছেন। কি ভাববে? তিনি বোঝানোর চেষ্টা করলেন। বেআইন সাহেবা, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এদিকে একটু আসুন। রেণু চৌধুরী রেগে গিয়ে বললেন, যা বলার এখানেই বলুন, আমার ধৈর্য নেই। এমনিতেই চাইছিলাম না এমন ঘরে বিয়ে দিতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই আজহার রহমানের পাশ থেকে বেরিয়ে এলেন পাত্রের বাবা আনিস চৌধুরী। নিজের স্ত্রী এবং সকলের উদ্দেশ্যে বললেন, রাখি এ বিয়েতে রাজি না। সে একটু আগে জানিয়েছে তার আগেই বিয়ে হয়ে গেছে, কয় মাস আগে, এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। সে ভয়ে বলতে পারেনি, আজ বিয়ের আগ মুহূর্তে বলেছে। রেণু চৌধুরী সহ সকলে আরেক দফায় অবাক হলেন। রাখিকে সকলে ভদ্র আর শান্ত বলে জানেন। অরুণচণ্ডিত ফারা, এজন্য অনেকে তাকে সহ্য করতে পারে না। সে সত্যি যা সেটা মুখের উপর বলে দেয়, অন্যায় মানতে পারে না। আবার শুরু হলো সমালোচনা। রেণু শেখ স্বামীর দিকে তাকিয়ে জানতে চাইলেন, তাই বলে আরেকজনের সাথে কেন বিয়েতে বসতে দিয়েছ? তুমি কি রিজভির মতামত নিয়েছো? আনিস চৌধুরী গম্ভীর কণ্ঠে একরোখাভাবে বললেন, আমার কথাই শেষ কথা। আমি মনে করি এটাই ভালো হবে, আর তোমার ছেলে এবং তুমি এ নিয়ে কোনো কথা বলবে না। একবার তোমাদের কথা তো শুনেছিলাম, এবার আমার কথা শোনো। রিজভি এতক্ষণ দাঁড়িয়ে শুনলেন। ও এবার আর পারল না। রাগে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেলল মেঝেতে। রাগে ফুঁসে উঠে বাবার সামনে আসে। আমি এই বেয়াদব মেয়েকে কিছুতে বিয়ে করব না, যার মধ্যে অহংকারে ভরা, অরুণচণ্ডী, নিম্নতম ভদ্রতা যার মধ্যে নেই, তাকে আমি মেনে নিতে পারবো না। না মানে কিছুতেই না। ফারা রাগে উঠে যায়। একজন লোক তাকে যা নয় তাই বলবে, সে কিছু বলতে চেয়েও পারছে না। চুপ করে থাকতে হচ্ছে একমাত্র তার বড় আব্বুর জন্য। সে মানুষটা তাকে ছোট থেকে আগলে রেখেছে। বাবা মাহীন হয়েও বুঝতে দেয়নি সে অনাথ। বড় আব্বু বড় আম্মু দুজনেই নিজের সন্তানের মতো মানুষ করেছেন। তাদের কথা ফেলতে পারবে না। নেহাতি সম্মান রক্ষার্থে এই বিয়েতে সে বসেছে, নয়তো সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর দাম্ভিক পুরুষ ডাক্তার ইমতিয়াজ রিজভী চৌধুরীকে জীবনেও বিয়ে করত না। পৃথিবীতে বিয়ের জন্য একমাত্র পুরুষ ওই রিজভী চৌধুরী থাকলে তবুও করত না, কিন্তু নিয়তি না চাইতেও বাধ্য করল। আনিস চৌধুরী রিজভীর কথা শুনলেন, কিন্তু ঘ্যার করলেন না, বরং সে গম্ভীর্যতা বজায় রেখে বললেন, আমি কোনো কথাই শুনতে চাই না। এখানে আমার সম্মানের প্রশ্ন, বউ না নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তোমাকে এই বিয়ে করতে হবে, আর এই মেয়েকেই। আমি করব না। আপনি কি করতে পারেন করেন। রিজভীও জেদ দেখালো। রেণু বেগমের হাতে জামাই নামানোর সময়ের স্বর্ণের আংটিটা খুলে দিয়ে চলে যেতে নেয় বাহিরে, কিন্তু দরজার কাছে যাওয়ার আগেই আনিস চৌধুরীর কণ্ঠে ভেসে আসে, ভেবে চিনতে যাও। হসপিটালে বানানোর জন্য যে জায়গাটা দিতে চেয়েছিলাম সেটাও নাও পেতে পারো। রিজভীর পা কথা শোনা মাত্র থেমে যায়। সে দরজা থেকে ফিরে বাবার দিকে অসহায় চোখে তাকায়। শুধুমাত্র একটা বেয়াদব মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি জানো ওই জায়গাটা আমার দরকার, আমার স্বপ্ন ওখানে। আমি হসপিটাল বানাবো, গরিব মানুষের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিব। সেই সুযোগে আমার ইমোশন নিয়ে খেলছ? এটা মোটেও ভালো করে না আব্বু। ওই জায়গার জন্য বিয়ে অবশ্যই করব, তবে তোমাকে কখনো ক্ষমা করব না। রিজভী মায়ের হাত থেকে স্বর্ণের আংটিটা নিয়ে পড়ে।
মেঝেতে পড়ে থাকা পাগড়িটা কেউ একজন তুলে দেয়। সে চুপ করে পরে নিয়ে বিয়ের আসরে বসে পড়ে। সেখান থেকে আনিস চৌধুরীর দিকে তাকিয়ে আছে। চোখ হয়তো ঘৃণার কথা বলছে, নয়তো অপরাধী ভাবছে। আনিস চৌধুরী দূর থেকে ছেলের দৃষ্টি লক্ষ্য করলেন। আজ যে বিয়ের জন্য বাবাকে অপরাধী ভাবছিস, একদিন এই বিয়ের জন্য বাবাকে সাধুবাদ জানাবি। শুধু সময়ের অপেক্ষা। পরিবেশ শান্ত হলো। 3 কবুলে বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার আগে রিজবি ফারা দুজনেই চুপ ছিল। মত নেই কারো। একজন তার স্বপ্নের জন্য বিয়ে করলো, আর একজন তার পরিবারের সম্মানের জন্য। এর পরিণতি কি সুখের হবে? দূরত্ব কাটিয়ে ভালোবেসে দুজন কি এক হতে পারবে? একে অপরের বিপরীত মেরু সেইখানে কি ভালোবাসার ফুল ফুটবে? কবুল বলে বিয়ে হওয়ার সাথে সাথে নতুন বউকে রেখে রিজবি আগেই চলে যায়। এ নিয়ে প্রতিবেশীদের শত কথা, যেমন, বাবারে কেমন ছেলের সাথে ফারার বিয়ে হলো গো। আসিয়া ওকে না নিয়ে চলে গেল। এভাবে চললে ফারা সুখী হবে কিভাবে? বেশি দিন লাগবে না ডিভোর্স হতে। সেটা আমি দেখব, আপনাদের এত কষ্ট করে ভাবতে হবে না। আপনারা বরং একটু ভালো দোয়া করিয়েন। ফারা মামুনি, তুমি চলো। প্রতিবেশীদের মুখে যেন নুনের ছিটা পড়ল। তারা মুখ বেঁকিয়ে আবারও শুরু করলো সমালোচনা। এইসব করা তো কিছু জনের কাজ। ফারা ফুল সাজানো গাড়িতে গিয়ে বসলো। পাশে বসলো একটি মেয়ে, যে সম্পর্কে ননদ হয়, নামটাও জানে না। এখন অবধি ফারা বলল, রাখিয়াপুর বিয়েটা হুট করে ঠিক হয়। আমাদের বাসা ময়মনসিংহে পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয়। রাখিয়াপুও সেখানেই থাকে, তবে আমাদের আলাদা ভার্সিটি হওয়ায় আলাদা থাকতে হয়। একদিন ভার্সিটি হল থেকে বাসায় এসে শুনি রাখিয়াপুর বিয়ে। আপু 2 দিন আগে বাসায় এসে আমার ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসেনি আমি। হুট করে বিয়ে ঠিক করার কারণও খুঁজে পেলাম না। ভাবলাম বরাব্ব যখন দিচ্ছে ভালোই হবে। তখন আমার পাত্রকে দেখার ভাগ্য হয়নি। ওনারা যেদিন এসেছিলেন সেদিন আমি বাসায় ছিলাম না, ঢাকায় ছিলাম। রাখি আপু আমার 2 বছরের বড়। সে অনার্স 3য় বর্ষে পড়ে, আর আমি এবার অনার্স 1ম বর্ষে। আজকে যখন বিয়ে ঠিক কয়েক মিনিট আগে বরাব্ব আর বড় আম্মু আমার রুমে আসেন, আমি তখন সুন্দর একটা লেহেঙ্গা পরে সেজে বসেছিলাম। তাদের দেখে বললাম, কেমন লাগছে আমায় বলো তো? ওরা কোনো উত্তর দিল না। মুখ দেখে বুঝতে পারলাম কিছু হয়েছে। কি হয়েছে? তোমাদের মুখ এমন কালো হয়ে আছে কেন? বরাব্ব মাথায় হাত রাখলেন, কিছু ক্ষীণ স্বরে বললেন, রাখি এই বিয়ে করতে চায় না। ও অন্য কাউকে ভালোবাসে, আর তাকে চুপ করে বিয়ে করছে কয়েক মাস আগে। কি বলছো বরাব্ব? রাখি আপু এমন করতে পারে না। ফারা অবাক হলো। রাখি ওর বড় হলেও ওকে সব কথা বলে, কিন্তু বিয়ে বা কাউকে ভালোবাসে এমন কথা তো কখনো বলেনি। ফারা বলল, আমি বরং রাখি আপুর কাছে যাই। ফারা বেরিয়ে যেতে নিল, আসিয়া বেগম ওর হাত ধরে আটকে দেয়। ফারা পেছন ঘুরে তাকায়। আসিয়া বেগম ওর দিকে তাকিয়ে বলে ফেলেন, রাখির বদলে এখন তোকে বিয়ে করতে হবে পাশা। এখন এই মুহূর্তে তুই আমাদের সম্মান রক্ষা করবি, বিয়ের আসরে বসবি। আসিয়া বেগমের কথা যেন ফারার কানে বোমার ন্যায় শোনালো। সত্যি কি এ কথা শুনলো? এ যেন বিশ্বাস করতে পারছে না। ফারা পড়াশোনায় ভালো হওয়ায় তারা নিজেরা বলতো এত তাড়াতাড়ি বিয়ে দেবে না, অনেক দূর পড়াবে। আর আজ তুই আমাদের সম্মান রাখবি তো? আজহার রহমানের কথায় ফারা ভাবনা থেকে বেরিয়ে আসে। একটু সময় নিয়ে ভেবে মাথা নাড়ায়। পাত্রকে তা সে জানত না। তখনও বর আসেনি, কিন্তু বিয়ের আসরে বিয়ে পড়ানোর সময় দুজনকে একসাথে বসিয়ে দেয়। তখনই দেখা হয় দুজনের। রিজবি আর ফারা দুজনে অবাক। রিজবি রাখিকে দেখেছে, কিন্তু এই মেয়েকে ফারা ও কল্পনাতেও ভাবতে পারেনি পাত্র এই ব্যক্তি। হ্যাঁ, ও তো ওনাকে চেনে। প্রায় 6 মাস আগে থেকে তাদের পরিচয়, এবং পরবর্তী দেখা হওয়া শুধু ঝগড়া আর রাগারাগি মিশে, যাকে সে দু চোখে দেখতে পারে না। অপর ব্যক্তিও সেম। এর কারণ অবশ্য আছে, অন্য একদিন শোনাবো। আর আনিস চৌধুরীকে প্রায় বছরখানেক হলো চেনে, কিন্তু তার ছেলে যে রিজবি চৌধুরী তা জানতো না। ভাবি, বাসায় এসে গেছি, এবার নামো। সম্পর্কে ননদ হয়। মেয়েটার কথায় ঘুর কাটে ফারার। সে তাকিয়ে দেখে একটা 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো। ও বুঝতে পারে এটাই তার নতুন ঠিকানা।
নতুন জীবনের সূচনা এখানে হবে। কিন্তু মেয়েরা যে স্বপ্ন নিয়ে নতুন জীবনের সূচনা করতে শ্বশুরবাড়িতে পা দেয়, ফারাকে সেই স্বপ্ন আছে? স্বামী যাকে মানবে সে তো মানতে চায় না। তবে কি এই নতুন জীবন সুখের বদলে তার জীবনে দুঃখ বয়ে আনবে? ফারা কিছুক্ষণ গাড়ির ভিতর বসে থাকলো। বাইরে তাকিয়ে দেখে বাড়ির গেটটি কেউ একজন খুলে দিল। ওর নেমে যাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু তার পা একদম এগোতে যাচ্ছে না। এই বাড়িতে সে কি সত্যিই মানিয়ে নিতে পারবে? এই বিয়ে কি টিকবে? ভাবি নামছেন না কেন? সবাই অপেক্ষা করছে। ফারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে সম্পর্কে ননদ, অথচ এতক্ষণেও নাম বলেনি। নাম কি কে জানে? নেমেই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন রিজভির মা রেণু চৌধুরী। উনি একটু আগেই এসেছেন। মুখে কোনো হাসি নেই, বরং গভীর বিরক্তি। এক ঝলক তাকিয়ে ফারা বুঝতে পারল এখানে তার সাথে সম্পর্ক সুমধুর হবে না। এসো, ভেতরে যাও। রেণু বেগম কড়া গলায় বললেন। পাশে আনিস চৌধুরী ছিলেন। ইশারায় ছোট মেয়েকে নিয়ে যেতে বললেন। ফারা মাথা নিচু করে ভেতরে প্রবেশ করল। পা রাখতে না রাখতেই কানের কাছে কটাক্ষ কথা শুনতে পেল। কি ভাগ্য মেয়েটার, নিজের বোনের জায়গা দখল করে বউ হয়ে এলো। এক কথা শুনে ফারার পা থেমে যায়। কিছু বলতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। ইচ্ছে করছে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু ও যে বড় আব্বুকে কথা দিয়ে এসেছে, চুপচাপ থাকবে, কারো মুখের ওপর কথা বলবে না। সামনে থাকা কয়েকজনের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনেও ফারা পাত্তা না দিয়ে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারো পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নেয়। তখনই নিজেকে সামলে নিয়ে পড়া থেকে বেঁচে যায়। ফারা আশেপাশে কিছু দেখল না, তাহলে হোঁচট খেল কোথায়? ওর ভাবনার মাঝে আরেকজন মহিলা বলে উঠল, সাজতে পারে না, হাঁটতেও পারে না, এমন বউ রিজভির মতন ছেলের সাথে যায়? ফারা কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। রিজভি তখনও আসেনি। সবাই অপেক্ষা করছিল বরের জন্য। কিছুক্ষণ পর রিজভি এলো, কিন্তু তার চেহারায় স্পষ্ট বিরক্তি। ফারা তার দিকে তাকাতে চাইলেও পারল না। চোখের সামনে ভেসে উঠল বিয়ের আসরে তার সেই কথাগুলো। আমি এই বেয়াদব মেয়েটাকে কিছুতে বিয়ে করব না। এই সম্পর্কটা কি কখনো স্বাভাবিক হবে? রিজভি ভেতরে এসে মায়ের সামনে দাঁড়ালো, কিন্তু ফারার দিকে একবারও তাকালো না। পাশে আনিস চৌধুরী ছিলেন। তাকে দেখে রিজভি রাগে ফুঁসে ওঠে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করে না। তারপর বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে গটগট করে হেঁটে উপরে চলে যায়। আনিস চৌধুরী ওনার মেয়ে রাত্রিকে বললেন, রাত্রিমা, ফারাকে রিজভির রুমে দিয়ে এসো তো। রাত্রির আগে আরো দুটো মেয়ে হাসি মুখে এগিয়ে এলো। আরে ভাবি, চলো আমরা নিয়ে যাই। আমাদের তো মনে হয় চিনো না। আমি হলাম হাসি আর ও খুশি। আমরা রিজভি ভাইয়ার চাচাতো বোন, মানে তোমার ননদ। আর আমি হলাম সামির, তোমার একমাত্র দেবর। বলে একটা ছেলে সামনে আসলো। দেখে মনে হচ্ছে ওর সমবয়সী হবে। ফারা না চাইতেও মুখে হাসি রাখলো। ওরা ওকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফারা সহ মেয়েগুলো রিজভির রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া। রাত্রি কয়েকবার দরজায় ঠকঠকালো, তবুও খুলল না। স্বামীর জোরে ডাকতে লাগলো, দা ভাই, দরজা খুললো। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। রিজভি প্রচন্ড রাগে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সামির রাত্রির পেছনে গেল। দা ভাই, আমি ডাকিনি, এই রাত্রি ডেকেছে। রাত্রি হা হয়ে সামিরের মিথ্যা বলা শুনে ও অবশ্য ভয়ে অস্বীকার করছে। রাত্রি ভাইয়ের দিকে নির্দেশ দিয়ে বলল, ভাবিকে রুমে দিয়ে যেতে বলেছে আব্বু, তাই দিতে এলাম। রিজভি ফারার দিকে তাকালো। মেয়েটা চুপচাপ একধানে কিছু ভেবে চলছে। তোরা এখন যেতে পারিস, যে আসার এমনি আসবে, তার পা আছে। রিজভির কার জ্বালা কথা শুনে ফারা ভ্রু কুচকে তাকায়। রাত্রি ওকে রুমের ভেতর দিয়ে সকলে চলে যায়। ওরা যেতেই রিজভি দরজা জোরে লাগিয়ে দিল। এরপর কটাক্ষ গলায় বলল, এই বিয়ে শুধুমাত্র নামমাত্র। তোমার থেকে আমি দূরে থাকবো, আর তুমিও দূরে থাকবে। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই।
একটাবার জন্যই আমাকে সেদিন অপমানিত হতে হয়েছিল। আমি এটা মেনে নিতে পারিনি, আর তোমাকে তো আরও না। ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কান্না আসছিল, কিন্তু সে জানে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না। অনেক সংগ্রাম করতে হবে তাকে। কোন জীবনে এসে পড়ল। ঠিক আছে। শুধু এই কথাটা বলেই সে পাশের সোফায় বসে পড়ল। রিজবি বিস্ময়ের সাথে তাকালো। সে ভেবেছিল মেয়েটা কাঁদবে, অনুরোধ করবে, কিন্তু না, সে একদম চুপ। রাত গভীর হয়ে এসেছে। রিজবি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, আর ফারা নিঃশব্দে বিছানার পাশে বসে আছে। দুজনের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। মেয়ে, তুমি কি সারা রাত এইভাবেই বসে থাকবে আর পরে আব্বুর কাছে নালিশ করবে? আমি ঘুমোতে চাইনি। রিজবি অবশেষে প্রশ্ন করে। ফারা পাশের সোফায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, ঘুমহীন রাত্রির চেয়ে ভালোবাসাহীন সম্পর্কে জড়িয়ে চিন্তায় মগ্ন রাত্রি বেশি কষ্টদায়ক। আর আপনার কাছে আমি যদি এতটাই খারাপ হই, তাহলে এই বিয়েটা কেন করলেন? আমি না হয় বরাবর মান সম্মানের জন্য রাজি হয়েছি। রিজবি ফুঁসে উঠে বলল, কারণ আমার স্বপ্নের হসপিটালের জমিটা দরকার। আমি আমার স্বপ্নের জন্য এই সম্পর্ক মেনে নিয়েছি, কিন্তু তুমি কখনো আমার জীবনের অংশ হতে পারবে না। আমি বিয়ে করতে যেতে চাইনি, শুধু আব্বুর জন্য গেছিলাম, তো এক ভুলের কারণে অবাধ্য হতে পারিনি। আর একটা কথা মনে রেখো, যেদিন আমার হসপিটাল হয়ে যাবে সেই দিনই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, কারণ জোর করে সম্পর্ক হয় না। তুমিও রাজি না, আমিও রাজি না, দুজনের পরিস্থিতির শিকার। কথাগুলো বলে রিজবি ব্যালকনির দিকে গেল। ফারা চুপচাপ শুয়ে রইল। তার মধ্যে শত ভাবনার বাসা বাঁধল। আজ যে মেয়েটা সম্মানের জন্য বিয়ে করলো, সে কি সত্যি এই ঘর এই মানুষটার সঙ্গে মানিয়ে নিতে পারবে? আর ডিভোর্স কথাটা বারবার মাথায় আসছে। বিয়েটা না মানলেও এ কথা ভাবেনি। তার পরিবারে এমন কখনো হয়নি, কিন্তু জোর করে তো সম্পর্ক টিকে না। অনেক কথা ভাবতেই ফারার মনে কেমন যেন একটা হাহাকার করে উঠল। তবে কি তার জন্য এই সম্পর্কের ভবিষ্যৎ কিছুই নেই? সে কি পারবে এই পরিস্থিতি বদলাতে? পারবে কি রিজবির মনে রাগ অভিমানের বরফ গলাতে? সকালে ফারা ঘুম থেকে উঠে দেখল রিজবি রুমে নেই। সে কখন বেরিয়ে গেছে জানা নেই। হাত মুখ ধুয়ে ওড়না ঠিক করে বের হলো রুম থেকে। নিচে নামতেই কয়েকজন পরিচিত ও অপরিচিত মুখ দেখতে পেল। রান্নাঘর থেকে কেউ একজন ডাক দিল, ভাবি এদিকে আসুন। ফারা হাসল, তবে কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল শাশুড়ি রেণু চৌধুরী বসে আছেন, পাশে ননদার কয়েকজন আত্মীয়। রেণু বেগম হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, কি ব্যাপার নতুন বউ, ঘুম ভাঙলো এতক্ষণে? ফারা বুঝতে পারল তার দেরি করে ওঠাটা ইস্যু হয়ে গেছে। শান্ত গলায় বলল, যে একটু দেরি হয়ে গেছে। চাচি শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বলল, শ্বশুর বাড়িতে এসব চলে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে, বাড়ির বউয়ের দায়িত্ব পালন করতে হবে, মানিয়ে নিতে হবে। ফারা আর কথা বাড়ালো না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুরের দিকে ফারা নিজের রুমে ঢুকল। কিছুক্ষণ পরে দরজা খুলে রিজবি ঢুকল। চোখে ক্লান্তি, বিরক্তি স্পষ্ট। ফারাকে দেখে না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকল। একটু পর গোসল সেরে একটা সাদা শার্ট আর প্যান্ট পরে বাহির হলো। দরজা খোলার শব্দে ফারা সেদিকে তাকিয়েছিল। ভেজা চুলগুলো মুছছে আর পাশ থেকে ফোনটা নিয়ে কিছু করছে। কি সুন্দর লাগছে, কিন্তু তার ব্যবহারের কথা মনে পড়তেই ফারা চোখ ফিরিয়ে নেয়। রিজবি তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিয়ে বেরিয়ে এলো। দুপুরে খাবার টেবিলে সবাই বসেছে। ফারা নীরবে দাঁড়িয়ে আছে। সবাই বসতে ও খাবার বেড়ে দিচ্ছে। নিজের শাশুড়িকে দিতে গেলে রেণু চৌধুরী সরাসরি হাত থামিয়ে দিয়ে বলল, আমি নিতে পারবো। আমার সামনে এসব নাটকবাজি বাদ দাও। এত সহজে আমার মন জয় করতে পারবে না। ফারা মাথা নিচু করল, কিন্তু শ্বশুর আনিস চৌধুরী বললেন, এটা কেমন ব্যবহার রেনু? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? একটু মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিকেলে তোর বড় আব্বু, আম্মুর, রাখি সকলে আসবে। রাত্রিকে বলছি তোকে রেডি করিয়ে দিবে, তোরা আজ ও বাড়িতে যাবি। ফারা মুখে হাসি ফুটালো, আবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু উনি কি যেতে রাজি হবেন?
সেটা আমার উপরে ছেড়ে দে। তুই রেডি থাকবি তাহলেই হবে। বিয়ে করাতে পারলে শ্বশুর বাড়ি পাঠাতে পারবো। ফারা মাথা ঝাঁকিয়ে চলে গেল। তবুও চিন্তা রয়ে গেল যদি উনি না যান। সে নিজেও চায় না রিজভি যাক, কিন্তু পরিবেশ বলে একটা কথা আছে। নতুন বউ একটা, বাবার বাড়ি গেলে প্রতিবেশীরা হাজারটা কথা ছড়িয়ে দেবে, বড় আব্বু কষ্ট পাবে। বিকেল নামলেই এক ধরনের শূন্যতা নেমে আসে চারপাশে। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। রোদের তীব্রতা মুছে গিয়ে একরকম কোমলতা ছড়িয়ে পড়ে বাতাসে। গাছের পাতায় পড়া শেষ বিকেলের আলো যেন সোনালি আবরণে ঢেকে দেয় পুরো প্রকৃতিকে। রাস্তার ধারে চায়ের দোকানে ভিড় বাড়তে থাকে। ধোয়াটা কাপের ভেতরে জমতে থাকে গল্প আর ক্লান্তির মুহূর্ত। কাজ শেষে ঘরে ফেরার পথে মানুষের মুখে থাকা দিনের ক্লান্তি, কিন্তু বিকেলের হালকা বাতাস যেন সেই ক্লান্তিকে একটু হলেও প্রশমিত করে। বিকেল কখনো বিষণ্ণ, কখনো উদাসীন, আবার কখনো একান্ত আপন হয়ে ওঠে। কারো জন্য এটা ভালোবাসার অপেক্ষা, কারো জন্য পুরনো দিনের স্মৃতিচারণ, আবার কারো মনে ভয়ের কারণ। শহরের ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষ, সাথে ব্যস্ত ফারার মন। তার কারণ মনে চলছে নানা কথা। রিজভি যাবে কিনা সে চিন্তায় মগ্ন। তার ভাবনাতে ব্যস্ত সে। তবে সে ব্যস্ততা ভালোবাসা না হয়ে হচ্ছে দায়িত্ববোধ আর সম্মান, আর লোকে কি বলবে সেই হিসাবে। বিকেলের রাত্রি ফারাকে সাজাচ্ছে ওর রুমে, সাথে হাসি আর খুশিও আছে। ফারা চুপচাপ পুতুলের মতো বসে আছে, ওরা ওদের মতো সাজাচ্ছে, সাথে বলছে অনেক কথাই। তবে সেদিকে ফারার কোনো ধ্যান নেই। রিজভি দুপুরে বেরিয়ে গেছে, এখনো বাসায় ফেরেনি। আনিস চৌধুরী কয়েকবার ফোন দিয়েছেন, কিন্তু রিজভি ফোন রিসিভ করেনি। ফারার সাজানো শেষ, হাসি মজা করে বলল, ভাবি, তোমাকে মেরুন রঙের শাড়িতে জোস লাগছে। ভাইয়া দেখলে চোখ ফেরাতে পারবে না, সে চিনতেই পারবে না এটা তার বউ। মেয়েটার কথা শুনে ফারা ওর দিকে তাকায়। ফিচেল হেসে বিদ্রুপ করে বলে, যাকে মেনে নিতে পারেনি সে আবার হবে তার চোখের ফুল। আমি তার চোখের বালি। কথাগুলো মনে মনে বলল, বিধায় ওরা শুনতে পেল না, দেখতে পেল না ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি। চৌধুরী বাড়িতে আনিস চৌধুরী আরও কিছু পরিচিত লোকজন এসেছেন, হয়তো তাদের অফিসের কাজে যুক্ত তারা। ফারা চুপচাপ সোফায় বসে আছে। কেউ কথা বললে হাসি মুখে উত্তর দিচ্ছে, অনেকে রিজভির খোঁজ করছে। তখন আনিস চৌধুরী মুখ কালো করে উত্তর দিলেন, একটা কাজে গেছে, এসে পড়লো বলে। ফারা মাথা নিচু করে বসেছিল, তখনই হুট করে কেউ এসে জড়িয়ে ধরে। ফারা মা। কেউ বলে ওঠে। ফারা চট করে তাকালো, দেখলো রাখি ওকে জড়িয়ে ধরেছে, মুখে মিষ্টি হাসি। পাশে আজহার রহমান দাঁড়িয়ে আছে, স্নেহের ডাকটা তিনি দিয়েছেন। ফারা উঠে দাঁড়ালো, বড় আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, তবে নিঃশব্দে। কেউ শব্দ শুনতে পেল না। আজহার রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? ফারা হাসার চেষ্টা করে উত্তর দিল, ভালো আছি বড় আব্বু। ফারা ভালো আছে বললেও আজহার রহমান তার মুখে মিথ্যা হাসি দেখে তাকিয়ে রইল। আমি জানি মা, তোর চোখ বলছে তুই ভালো নেই, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। সেদিন ঠিকই সুখে থাকবি। এই মিথ্যে হাসির বদলে সুখের হাসি ফুটে উঠবে তোর ঠোঁটের কোনো। আনিস চৌধুরী ছুটে এলেন, আজহার রহমানের সাথে কুশল বিনিময় করলেন, সাথে আরো কয়েকজন এসেছেন, তাদের সাথে কথা বললেন, সবাইকে বসতে বললেন। আসিয়া বেগমকে না দেখে ফারা রাখিকে জিজ্ঞেস করলো, বড় আম্মু কোথায়? আম্মু আসেনি, জামাই যাবে কি রান্না করবে, কি খাওয়াবে, সেসব নিয়ে তিনি ব্যস্ত। ফারা শুধু হাসলো, কিছু বলল না। রাখিও জিজ্ঞেস করলো, কেমন আছিস? আমার জায়গায় তুমি থাকলে হয়তো ভালো থাকতাম, বাকিটা বুঝে নাও। রাখির মুখটা চুপসে গেল, একটু পরেই আবার কিছু ভেবে হাসলো। সে ফারার হাত ধরে বসিয়ে বলল, যা হয় ভালোর জন্য হয়। এত ভালো আমার সাথে কেন হলো? এত ভালো তো চাইনি। নিয়তি কার সাথে কার বাঁধন জোরে তা ঠিক করা থাকে। রিজভি তোর ভাগ্যে ছিল, তাই সেই তোর জীবনসঙ্গী হয়েছে। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার আগে সব ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে মনে বলল।
রাখি শুনতে পেল না। বাসায় এত আত্মীয় স্বজন, অথচ রেনু বেগমের কোনো দেখা নেই। অতিথিদের সামির আর তার বাবা বসতে বলছে। আজহার রহমান বিয়ানকে দেখতে না পেয়ে এবার জিজ্ঞেস করলেন, বেআইন সাহেব, বেআইন কই? এসে থেকে ওনাকে দেখছি না। আবার জামাই বাবা নেই? বুঝতে পারছি জামাই বাবা ফারাকে পছন্দ নয়, কিন্তু আজ তো আমাদের সাথে যেতে হবে। জামাই ছাড়া মেয়েকে নিয়ে গেলে মানুষ নানা কথা বলবে। এমনিতেই অনেক কথা হয়েছে কাল। আনিস চৌধুরী আজহার রহমানকে বুঝতে না দিয়ে বললেন, তেমন কিছু না, রেনু হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই নিচে নামেনি। আর রিজবি যাবে, ফোন করেছি, এখনই আসবে। আনিস চৌধুরীর বানানো কথায় তিনি কতটুকু বিশ্বাস করলো তা ঠিক বোঝা গেল না, তবে মুখটা মলিন। আনিস চৌধুরী উঠে গেলেন, ফোন বাহির করে রিজবিকে কল দিলেন। এবার কল ধরল। রিজবি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো, নয়তো ভালো হবে না। তুমি জানো না, আজ তোমাদের ও বাড়ি যেতে হবে। ওই বাড়ি থেকে মেহমান এসে বসে আছে, তোমার বাসা আসার নাম নেই। ওপাশ থেকে রিজবি কিছু বলল কি না শোনা গেল না। আনিস চৌধুরী ফোন রাখার আগে বলল, 30 মিনিটের মধ্যে বাসায় আসবে। রিজবি ঠিক 30 মিনিট পরে চৌধুরী বাড়ির দরজায় পা রাখল। বাড়ির পরিবেশ একটু উৎসবমুখর হলেও তার মুখে এক ধরনের অনাগ্রহের ছাপ স্পষ্ট, যেন এই বাড়ির আলো, এই মানুষের ভিড় তার কাছে একেবারে অর্থহীন। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশে দেখে নিল, তারপর ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। ফারা তখনও সোফায় বসেছিল, আনমনে হাতের আঙুলের মাথায় নখ চালাচ্ছিল। রিজবির উপস্থিতি অনুভব করলেও মুখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করল না। তবে রাখি খেয়াল করল ওর অভিব্যক্তি। এক মুহূর্তের জন্য রাখির চোখে একটা বিদ্রুপের হাসি খেলে গেল। রিজবি ভেতরে ঢুকতেই আনিস চৌধুরী চোখ বড় করে তাকালেন। তার চোখের ভাষা স্পষ্ট, তিনি সন্তুষ্ট নন ছেলের ওপর, কিন্তু অতিথিদের সামনে কিছু বললেন না। আজহার রহমান তখনই রিজবিকে ডাক দিলেন। এসো বাবা, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিজবি ভদ্রতার হাসি হেসে সালাম দিল। আজহার রহমান স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন, কিন্তু সেই স্পর্শ রিজবির হৃদয়ে কোনো উষ্ণতা জাগাতে পারল না। সামির এক প্রকার জোর করে রিজবিকে ফারহার পাশে বসিয়ে দিল। রিজবি কেবল সামিরের দিকে রাগী চোখে তাকালো, কিন্তু চারপাশে মানুষ থাকার কারণে কিছু বলতে পারল না। রিজবি বসাতে ফারহা একটু সরে এলো, যেন তার উপস্থিতি তার জন্য অসহ্যকর। সে সূক্ষ্ম স্বরে আশাটা রিজবির চোখ এড়ায়নি, কিন্তু সে কিছু বলল না, কেবল এক গভীর দৃষ্টি নিক্ষেপ করলো ফারহার দিকে। সময় ফুরিয়ে এলো। আজহার রহমান বাহির হওয়ার জন্য তাড়া দিতে লাগলেন। ফারা রেডি হয়ে আছে, ওর যা ড্রেস সব ওই বাড়ি আছে, যেহেতু আজ গিয়ে কালই আসবে তাই কিছু নিতে হয়নি। রিজবি নিজের রুমে গিয়েছে, ওর জন্য অপেক্ষা করছে। রিজবির রুমে আনিস চৌধুরী আছেন। বাবা ছেলের মাঝে বেশ সময় ধরে কথা কাটাকাটি হলো, তবে কেউ শুনতে পেল না। একসময় বাধ্য হয়ে রিজবি রাজি হলো। আনিস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, যাচ্ছে, সব মেনে নিচ্ছে, কিন্তু একদিনের সম্পর্ক থাকবে না। একসময় আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নেব, আর আমি আজকে গিয়ে সকালে আসবো এবং বিকেলে ঢাকা চলে যাব। সেই সময় কখনো আসবে না, এতটুকু বিশ্বাস আছে। আর তোমার তো 1 সপ্তাহ ছুটি, তাহলে এত তাড়াতাড়ি ঢাকায় কেন? আমার কাজ আপনাকে বলে কেউ আসবে না, আমি কাল যাব। বেয়াদবি করছো। রিজবি কিছু বলল না, রেগে বাবার দিকে তাকিয়ে হনহনিয়ে রুম থেকে বের হলো। গন্তব্য তাদের শুরু হলো। আজহার রহমানরা গাড়িতে আগেই ছুটলেন। রিজবি আর ফারা এক গাড়িতে যাবে, সাথে যাবে সামির আর রাত্রি। ওরা দুজনে পিছনে বসলো, ফারাকে ঠেলে সামনে বসালো। রিজবি বিরক্তি চোখে তাকালো। ফারা চুপচাপ বসলো। গাড়ির সিটের কোনায় একটু ময়লা লেগেছিল। ফারা তা টিস্যু দিয়ে মুছে হাতের ছোট ব্যাগটায় রাখলো, যেটা আনিস চৌধুরী দিয়েছেন একটু আগেই। রিজবি সেটা দেখলো, অসহ্য বিরক্তি চাহনি নিয়ে বিদ্রুপ ধীর কণ্ঠে বলল, তুমি আমার কাছে সিটে লেগে থাকা ময়লার মতো, যাকে আমি জীবন থেকে সরাতে চাই, কিন্তু এই ময়লাটা তুমি যেমন সহজে মুছে দিলে, আমি তেমন অত সহজে তোমাকে মুছতে পারছি না। আমি ওই ময়লায় জড়ানো টিস্যুটার মতন, যার নিয়তি ব্যবহার শেষে ছুঁড়ে ফেলা। কথাটা ভাবতে ফারা নিস্তেজ হয়ে গেল।
চোখ ফিরিয়ে জানালার দিকে চেয়ে রইল। গাড়ির ভিতর একটা চাপা নীরবতা। সামির আর রাত্রি পিছনে বসে ফারা আর রিজবির মাঝে তৈরি হওয়া শীতল দেয়ালটা অনুভব করছে, কিন্তু কিছু বলছে না কেউ। ফারা জানালার বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আবছা আলো চারপাশে একটা বিষণ্ণ আবরণ ছড়িয়ে দিয়েছে। গাছপালার ছায়া, রাস্তার বাতির হলুদ আভা, সবকিছু তার শূন্য চোখে একরকমের নিস্তব্ধতা এনে দিচ্ছে। রিজবি গম্ভীর মুখে বসে আছে। মাঝে মাঝে হাতের আঙুলের ফাঁকে রাখা ফোনটা দেখছে, যেন কিছু একটা ভাবছে। তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। রাত্রি ফারার কানে কানে বলল, ভাবি কিছু একটা বলো না, এই বরফের মতো পরিবেশ আর সহ্য হয় না। ফারা ম্লান হাসল, কিন্তু কিছু বলল না। রিজবি হঠাৎ বিরক্তির সুরে বলল, গাড়িতে বসে বসে ফিসফিস করাটা বন্ধ করো। রাত্রি মুখ টিপে হেসে বলল, আরে ভাইয়া, তুমি না এমন ছিলে না? আগে আমাদের সাথে কত হাসতে, কত মজা করতে, এখন একেবারে কিং ক্রেটের মতো হয়ে গেছো। রিজবি কিছু বলল না, কেবল গাড়ির কাচ নামিয়ে দিল। ঠান্ডা বাতাস হু হু করে ভেতরে ঢুকে গেল। ফারার শাড়ির আঁচল একটু উড়ে গেল বাতাসে। সে আঁচল ঠিক করলো ধীরে। এই নীরবতা, এই দূরত্ব, এই সম্পর্কের ভার সবকিছুই তার হৃদয়ে অসহ্য রকমের চাপ ফেলছে। হুট করে সামির বলল, বুঝলি ভাবি, ভাইয়া আগে এমন ছিল না, হঠাৎ এমন হয়ে গেল। আগে কত মজা হতো। ডাক্তার বলতে গিয়ে থেমে গেল। রিজবি গাড়ির ব্রেক কষে রাগি চোখে তাকালো। সামির কথা ঘুরিয়ে হেসে কেটে দিল। ফারা কপাল কুঁচকে তাকালো, কিছু বুঝল না। সামির বলছে, মানে এই যে তুমি আগে কথায় কথায় রেগে যেতে না, এখন রেগে যাও, এটাই বললাম আর কি। ডাক্তার, মানুষের এত রাগ করতে নেই। রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো তোমরা ডাক্তাররাই বলো। রাত্রিও মতামত জানালো। হ্যাঁ ঠিকই তো। রিজবি এবার বিরক্ত হয়ে বলল, তোমাদের এই বাজে কথা শুনতে আমার ইচ্ছে নেই, শান্ত হয়ে বসো। রাত্রি আর সামির চুপ করে রইল, কিছু বলল না। গাড়ি কিছুক্ষণ পর ফারাদের গেটের সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। এই দুইতলা বাড়িটা তেমন রাজকীয় না হলেও বেশ সুন্দর দেখতে। বাহিরে সাদা আর গোলাপি রং করা। বাড়িটির নাম বড় বড় অক্ষরে লেখা আজহার মঞ্জিল। আশেপাশে কয়েক রকমের ফুলের গাছ লাগানো। এসব ফারা লাগালেও যত্ন নেন তার বড় আম্মু। তাকে ঢাকায় থাকতে হয়। এটা ফারার নিজের বাড়ি। গাড়ির দরজাটা খুলতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা আজহার চৌধুরী আর রাকি সহ আরো কয়েকজন এগিয়ে আসলো। ফারা ধীরে নামলো। এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি ইট পাথর তার পরিচিত, কিন্তু আজ যেন এই বাড়িও তার কাছে অচেনা লাগছে। আজহার রহমান হাসিমুখে এগিয়ে এসে বললেন, এসো বাবা এসো। ওনারা রিজবিকে স্বাগত জানালো। রিজবি নির্লিপ্তভাবে চারপাশ দেখল। বাড়ির সামনে আজহার রহমান ও রাখি সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। নতুন জামাই আসছে অভ্যর্থনা জানানোর জন্য হয়তো। রাখি তখনই এসে ফারার হাত ধরল আর বলল, চল আম্মুর কাছে যাবি না? সে তো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। নতুন জায়গায় কি করছিস না করছিস সেসব নিয়ে চিন্তায় শেষ। ফারা হালকা মাথা নাড়ালো। আজহার রহমান রিজবিকে বাসার ভিতরে যেতে বলতে রিজবি বলে, আপনি যান, আমি গাড়িটা এক সাইডে রেখে আসছি। ওরা সকলে বাসার ভিতরে চলে গেছে। রয়ে গেছে সামির আর রিজবি। রিজবি গাড়ি রেখে তখনও দাঁড়িয়েছিল দরজার কাছে। তার চোখে একটা কঠিন অভিব্যক্তি খেলে গেল, যেন সে কিছু একটা বুঝতে পারছে কিন্তু প্রকাশ করছে না। পাশে এক মহিলা আরেক মহিলাকে বলছে, এটা ফারাদ জামাই, বুঝলি? বিয়ের দিন বউ না নিয়ে আগে চলে গিয়েছিল। বিয়েতে রাজি ছিল না, জোর করে দিয়েছে। মনে হয় প্রেম টেম ছিল। দুই মহিলার ফিসফিসানি শুনে রিজবির রাগ উঠে গেল। আপনাদের কোনো কাজ নেই? সারাদিন শুধু কে কি করছে তার খোঁজ খবর না রেখে আপনার ছেলে মেয়ে কি করে বেড়াচ্ছে তার খোঁজ খবর তো রাখতে পারেন। মহিলা দুটোর মুখ মুহূর্তে কালো হয়ে গেল। চোখ মুখের আগে ফুঁসে ওখান থেকে চলে গেল। সামির পাশে ছিল বিধায় কথাগুলো শুনতে পেল। ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে যখন সব ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করো, নয়তো এনাদের মতো আরো কত মহিলা কথা শোনাবে তার ঠিক নেই। তোমায় না শোনালেও ভাবিকে শোনাবে।
আমি জানি তুমি ভাবিকে মেনে নিবে না, তার কারণ জানি না। তবে কালকে রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছিলাম তুমি ডিভোর্সের কথা বলছিলে। সেটা তো ঠিক নয়। বড় আব্বুর এবং সম্মানের কথা আছে, তাই সব ঠিক করে নিও। আর এমনিতেও ফারাহ ভাবি তো খারাপ না, অনেক ভালো মনে হচ্ছে। রিজভী কঠিন চোখে তাকিয়ে বলল, সবকিছু ঠিক করার দায়িত্ব আমার না। আর একদিনে কি কেমন তা বুঝতে পারা যায় না, তা আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই বিয়েটা হয়েছে একটা ডিল করে, তার বিনিময়ে আনিস চৌধুরী আমার বাবা দিয়েছেন জমির দলিল। সামির আর রিজভী বাসার ভিতরে আসলো। আসিয়া বেগম রিজভীকে দেখে মুখে হাসি এনে বললেন, আসো বাবা, আসো, বসো। বলে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। রাখিকে নির্দেশ দিলেন সবাইকে শরবত আর নাস্তা দিতে। রিজভী বিনয়ের সাথে সালাম দিলেও তার মুখে আগ্রহে ছিটে ফোটাও ছিল না। তার দৃষ্টি সারাক্ষণই এদিক ওদিক ঘুরছিল, যেন এই পরিবেশ তার জন্য অচেনা আর অস্বস্তিকর, যার জন্য এই বাসায় সম্পর্ক তাকে পছন্দ না হলেও আর কাউকে ভালো লাগার কথাও না। রাত্রি ফারার কানে ফিসফিস করে বলল, ভাবি দেখো কেমন রাজকীয় সংবেদনা দেওয়ার হচ্ছে আমাদের জামাইবাবুকে। ফারা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু একটা ক্লান্তিকর হাসি দিল। রাত বাড়ল, 9টা বাজে। রিজভী এখন ফারার রুমে। নাস্তা করার পর আজহার রহমান রুম দেখিয়ে দিয়েছে। ফারা এখনও একেবারের জন্য এই রুমে আসেনি। এতে যেন রিজভী স্বস্তি পেল। অনেক সময় পর নিচ থেকে হাসির শব্দ আসছে, বিশেষ করে সামির আর একজনের হাসি, যা ওর কাছে অপরিচিত। রিজভী উপরের রুমে ছিল। ধীরে ধীরে রুম থেকে বাহির হয়ে উপর থেকে দেখে রাত্রি সামির আর ফারা কিছু নিয়ে কথা বলছে আর হাসছে। অপরিচিত হাসির শব্দটা তাহলে এই বেয়াদব মেয়েটা, এটা দেখতে কিনা বাইরে আসলাম। নিজে নিজেকে রাগ দেখিয়ে আবার রুমে চলে গেল। রাত 10টা। আসিয়া বেগম ফারাকে ডাকলেন, যা জামাইকে ডেকে নিয়ে আয়। ফারা অনাগ্রহ প্রকাশ করলেও কিছু ভেবে পা বাড়ায় উপরের দিকে। রুমের ভিতরে না গিয়ে দরজা থেকে বলল, আপনাকে নিচে রাখছে। রিজভী ফোন থেকে নজর সরালো। বেড থেকে উঠে প্রশ্ন করল, কেন? ফারা দাঁতের দাঁত চেপে ধরে বলল, জামাই আদর গেলাতে রাখছে, গিয়ে উদ্ধার করুন। রিজভীর মুখের আদর পরিবর্তন হয়ে গেল। রাগ হয়ে ওর সামনে আসলো, এসে বলল, বেয়াদব মেয়ে, আবার নিজের আসল চেহারা ইষ্ট অভদ্রের মতো ব্যবহার রয়ে গেছে। আমি অভদ্র, আপনি অভদ্রতা ডিজার্ভ করেন। আপনি কেমন তো বোঝা গেছে, বোঝা হয়ে গিয়েছিল বহুদিন আগে। বলে ফারা মুখ বাঁকিয়ে চলে গেল। রিজভী ধীরে আওড়ালো। অভদ্র মেয়ে। 5 মিনিট পর রিজভী নিচে নামলো। আজহার রহমান ও আসিয়া বেগম খুশি মনে বললেন, এসো, আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খেতে বসো। রিজভী, রাত্রি, সামির আর আজহার রহমান খেতে বসেছে। শুধু ফারা, রাখি আর আসিয়া বেগম বসেননি। আসিয়া বেগম জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। সাথে হেল্প করছে রাখি আর পাশে দাঁড়িয়ে দেখছে ফারা। আসিয়া বেগম ফারাকে বসতে বললেও বলে পরে খাবে। টেবিল সারি সারি খাবার সাজানো হলো। পোলাও, রোস্ট, খাসি রেজালা, চিংড়ি মালাইকারি, নানা রকম ভর্তা, সালাদ, দই, মিষ্টি সব মিলিয়ে যেন এক রাজকীয় ভোজ। রিজভী নির্লিপ্ত মুখে খেতে বসে শুধু দেখছে। এত খাবারও খায় না, তাও আবার এত মশলা দেওয়া খাবার তো নয়, তবুও খেতে হচ্ছে। আসিয়া বেগম প্লেটে বেড়ে দিচ্ছেন। আজহার রহমান খাওয়া বাদ দিয়ে বললেন, বাবা, এটা একটু খেয়ে দেখো তো। আর একটু নাও, কম খাচ্ছ কেন? পোলাওটা যেমন হলো বলো তো। রিজভীর মনে হলো সে যেন এক অদ্ভুত খাঁচায় আটকে গেছে, না করতে পারছে না। বাধ্য হয়ে অনেক খেতে হলো। কোনো মতে একটু একটু করে খেয়ে রুমে চলে আসলো। মনে হলো যেন বড় জোর বেঁচে গেল। রাত বাড়ার সাথে সাথে সকলে ঘুমানোর জন্য রুমে যেতে লাগলো। সামির আর রাত্রির জন্য দুটো রুমে আগ থেকে গুছিয়ে রেখেছিল ওরা। দুজনে চলে গেল। ফারা এতক্ষণ ব্যস্ত থাকলেও এখন তার ক্লান্তি ভর করল শরীরে। ফারা পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। আসার পর থেকে এবার প্রথম রুমে ঢুকলো। সে ধীর পায়ে রুমের দিকে হাঁটতে লাগলো, কিন্তু দরজা খোলার সাথে সাথেই ধাক্কা খেলো। রিজভী তার আগেই রুমে ছিল। রিজভী দাঁড়িয়ে আছে, হাতে একটা বালিশ আর চাদর। ফারা কিছু বলার আগে রিজভী কাঁটাযুক্ত কণ্ঠে বলল, এগুলো নেই নিচে সব। ফারা হতভম্ব হয়ে তাকালো আর বলল, মানে?
মানে এর মধ্যে সোফা নেই, ঘুমাবে কোথায়? তো বলছে নিচে শুয়ে পড়ো। ফারা কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর চোখে ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার সাহস তো কম না, আমার রুমে এসে আমাকে বলছে নিচে শুতে। দরকার বলে আপনি নিচে ঘুমান, আমি আমার বেডে ঘুমাবো। বলে দরজা থেকে হনহনিয়ে গিয়ে বেডে শুয়ে পড়ল। রিজভি চোখ শুরু করে বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? ফারা ধীর গলায় বলল, আমি আপনার মতো নির্দয় নই। আপনি চাইলে বেডের ওপাশে ঘুমোতে পারেন, হয়তো নয়তো নিচে ঘুমান। বলে ফারা এক সাইডে গিয়ে শুয়ে গায়ে কমফোর্টটা চড়িয়ে নিল। রিজভি কিছুক্ষণ ফারার দিকে তাকিয়ে থাকলো, তারপর বিরক্ত মুখে বলল, নাটকবাজ মেয়ে। তারপর সে বালিশটা নিয়ে একপাশে ছড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে, আজকে রাত কাটিয়ে দিই, কিন্তু মনে রাখো এই খোঁজা মনে কথা শোধ নেব। ফারা কোনো উত্তর দিল না। সে জানে কিছু বলেও লাভ নেই। সে বেড থেকে জানালার দিকে তাকালো। বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে, অথচ তার ভেতরটা অন্ধকার। মনে হচ্ছে পূর্ণিমার আলো ফুরিয়ে আমাবস্যায় ডুবে যাচ্ছে। রুমের ভেতর একটা থমথমে পরিবেশ। ফারা কমফোর্টার গায়ে জড়িয়ে চুপচাপ শুয়ে আছে, আর রিজভি একপাশে শুয়ে রুমে থাকা ড্রিম লাইটের দিকে তাকিয়ে আছে, যার আলো লাল নীল সবুজ এভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু ওদের জীবন কি পরিবর্তন হবে? দুজনের মধ্যকার দূরত্ব শুধু শারীরিক না, মানসিকভাবেও যেন এক মহাসাগরের মতো। কিছুক্ষণ পর ফারা ধীরে ধীরে চোখ বন্ধ করল। সারাদিনের ক্লান্তিতে ঘুম এসে যাচ্ছিল, কিন্তু ঘুমানোর আগেই ফারার কানে একটা বিরক্তিকর আওয়াজ এলো। রিজভি বিরক্তিকর গলায় বলল, তোমার তো বাজে অভ্যাস কেন? ঘুমানোর সময় এত নড়াচড়া করছো কেন? ফারা চোখ না খুলেই বলল, আপনি ঘুমান, আমার কি অভ্যাস সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। রিজভি দাঁতে দাগ চেপে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। এর জন্য বেয়াদব বলি, সবসময় মুখে মুখে কথা বলো, একদম নড়বে না। নড়াচড়া করলে আমার ঘুম হয় না। ফারা এবার উঠে বসলো, চোখ কুচকে তাকিয়ে বলল, আপনার সমস্যাটা কি? একবার বললেন নিচে ঘুমাও, এখন আবার আমার নড়াচড়া নিয়ে সমস্যা। আপনার ঘুম হলে হোক, নয়তো নিচে ঘুমান। আপনি আপনার ভাব দেখার সময় নেই আমার। আপনি ডক্টর হয়ে এমন নিরালা মুখ কেন? হ্যাঁ, রিজভি এবার সোজা হয়ে বসে বলল, হোয়াট? নিরালা মুখ মানে? আর আমি ডাক্তার, কিন্তু তোমার বাচ্চাদের মধ্যে আচরণ সহ্য করার জন্য নয়। ফারা ধপ করে বালিশে মুখ গুজে বলল, আপনার সাথে কথা বলাই ভুল আমার। রিজভি কঠিন কণ্ঠে বলল। তাহলে চোখ করে ঘুমাও। ফারা আর কিছু বলল না, কিন্তু তার রাগ হচ্ছিল খুব। ফারা মনে মনে বলল, এই লোকটা এত দুর্ব্যবহার কেন করে? আমিও কি বা ভাবছি, ওনার অভ্যাস এরকম, ভালো ব্যবহার ছাড়া আশা করাই তো ভুল তার কাছ থেকে। পরের দিন সকালে ফারা ঘুম থেকে উঠে দেখে রিজভি রুমে নেই। তার হালকা অবাক লাগলো, কিন্তু কিছু না ভেবে সে ফ্রেশ হতে চলে গেল। নিচে নামতেই দেখলো রান্নাঘরে বড় আম্মু ব্যস্ত। রাখি টেবিলে নাস্তা সাজাচ্ছে। রাখি হাসি মুখে বলল, আয় তাড়াতাড়ি, রিজভি ভাইয়া অনেক আগে উঠেছে। ফারা আশেপাশে দেখলো রিজভি নেই। রাখিকে জিজ্ঞেস করলো, উঠেছে যখন তাহলে ওই দুর্ব্যবহারকারী লোকটা কোথায়? ফারার কথায় রাখি চুপ করতে বলল। হাতের ইশারায় দেখালো সোফায় এক মহিলা বসে আছেন, সম্পর্কে আন্টি হন। মহিলাটি এবার ফারার দিকে ঘুরল, ওকে জিজ্ঞেস করলো, কি গো মা, নতুন জীবন কেমন চলছে? নতুন মানুষের সাথে কেমন সময় যাচ্ছে? ফারা ক্লান্ত ভঙ্গিতে বলল, ঠিকই চলছে, শুধু নাটকের অভাব নেই। শেষের কথাটা ধীরে বলেছে, যেটা মহিলাটি শুনতে পায়নি। ফারার উত্তরে মহিলাটিও হাসল। তারপর আবার খোশ গল্প জুড়ে দিল আসিয়া বেগমের সাথে। রাত্রি তখনই উপর থেকে নামলো। ও রাতে রাখির সাথে ছিল। রাত্রি বলল, ভাবি, ভাইয়া উঠেনি? ফারা রাত্রের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আজহার রহমান বাহির থেকে আসলেন, হাতে বড় বড় বাজারের থলে। তিনি থলি দুটো রাখলেন, আসিয়া বেগমকে ডেকে নিয়ে যেতে বলল। রাত্রের প্রশ্নের জবাব হিসাবে বলল, জামাই বাবা আর স্বামীর বেটা তো বাহিরে গেল দেখলাম। তা ফারামা, তাদের কি কিছু দরকার ছিল নাকি? দরকার হলে আমারে বলতো। ফারা চুপ করে থেকে মনে মনে বলল, ওই লোকের বিষ দরকার হলে বলতাম, তাছাড়া বলার ইচ্ছে নেই। রাখি এক গ্লাস পানি দিয়ে আজহার রহমানকে বলল, না আব্বু, ভাইয়ারা কিছু বলেনি, শুধু বললো একটু বাইরে যাবে। আর তখন তো ফারা ওঠেনি, মাত্র উঠলো।
আজহার রহমান ফারার ওপর অসন্তুষ্ট প্রকাশ করলো। এ কেমন কথা মা? তুমি আগে উঠে দেখবে না জামাইয়ের কি লাগবে না লাগবে? ফারার মাথা নিচু করে বলল, ঘুম থেকে উঠে দেখতে পাইনি বড় আব্বু, এই জন্য দেরি হয়ে গেছে। আজহার রহমান আর কিছু বললেন না। উনি ফারাকে এজন্য বললেন যাতে প্রয়োজন অপ্রয়োজনের কথা শুনতে শুনতে একসাথে থাকতে থাকতে একদিন ভালো লাগা ভালোবাসা শুরু হবে। রাত্রি ফারার কাছে আসলো, কানে ফিসফিস করে বলল, রাতেও ঝগড়া করেছো তাই না? তোমার ভাইয়ের সাথে যে থাকবে তার সাথে ঝগড়া হবে, ফালতু বেড়া একটা। কিভাবে যে ডক্টর হয়েছে আল্লাহই জানে। নিরুষ করলার মতো তিতা কথা আর দুর্ব্যবহার, কি বলবো আমি। শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। রাত্রি মিচকি হেসে বলল, আরে ভাবি, ঝগড়া না হলে তো সম্পর্কের মজা নেই। ঝগড়া থেকে একদিন প্রেম হবে, দেখে নিও। ফারা বিরক্তি মুখে বলল, তাহলে তুমি নিজের বিয়ের পর ঝগড়া করে মজা নিও, আমাকে এ থেকে রেহাই দাও। আমি ওনার মতো করলা মুখর সাথে প্রেম করতে চাই না। আর ওনার মধ্যে প্রেম কি, প্রেমের প নেই। ও মা, এত রাগ? রাত্রি অবাক হয়ে বলল, তুমি জানো ভাইয়ের সাথে প্রেম করার জন্য কত মেয়ে ঘুরে তার পিছনে? হাসপাতালের তো নার্স পেশেন্ট সবাই ক্র্যাশ খায়। ফারা মুখ বাঁকিয়ে বলল, যেই না চেহারা তাকে দেখে আবার সবাই ক্রাশ খায়। হ্যাঁ, আমার তো তাকে দেখলেই মন চা দেই একটা। কথা শেষ করতে পারল না, তার আগে রিজভি আর সামির হাজির, তাদের হাতেও কয়েকটা ব্যাগ। ফারা ভ্রুকুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো কি আছে। তারপর দেখলো অনেক কিছু বাজার ব্যাগে, যেটা নিয়ম বলে ধরে। শুধু নিয়ম আর আনিস চৌধুরী বলেছেন বলে রিজভি সকালে উঠে গেছে, নয়তো জীবনেও যেত না। এই জন্য তার চোখে মুখে বিরক্তি। ফারা চোখটা এড়ালো না, ও ঠিকই খেয়াল করলো। সকালে খেয়ে রিজভি বাসায় যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। সে বিকেলে ঢাকায় রওনা দেবে, কিন্তু আজহার রহমান ছাড়লেন না। একবার দুপুরে খেয়ে তারপর ওদের ছাড়লো। ফারা রিজভি রাত্রে, সামির ওরা সকালে বিদায় নিয়ে চৌধুরীর বাড়ি চলে আসলো। আসার সময় ফারার চোখে পানি টলমল করছিল। আজহার রহমানের শক্ত দিন মেয়েটার চোখে পানি দেখে কষ্ট লাগলো, কিন্তু কিছু করার নেই। মেয়েদের জন্ম হয় অন্যের বাড়ি যাওয়ার নিয়তি নিয়ে। এ যে ভূপৃষ্ঠের নিয়ম, কষ্ট হলেও সেই নিয়ম মেনে নিতে হবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। গাড়ি এসে থামলো একটা 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের সামনে। ফারা জানালার বাইরে তাকিয়ে দেখলো জায়গাটা বেশ চেনা লাগছে। একটু ভেবে মনে পড়ল এটা গুলশান। রিজভি দরজা খুলে নেমে গেল, কিন্তু কোনো কথাই বলল না। ফারা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পা বাড়ালো। সে ভাবছিল অন্তত ভেতরে আসতে বলবে, কিন্তু না, রিজভি একা গেল। ফারাকে বাধ্য হয়ে তার পিছু নিতে হলো। আসার সময় শ্বশুরমশাই মানে আনিস চৌধুরী বলেছিলেন ঢাকায় তাদের নিজস্ব বাসা আছে, রিজভি এখানে একা থাকত। কিন্তু এই মাসে নাকি একটি ভাড়াটিয়া পরিবার উঠেছে 4 তলায়। রিজভি আগেই ভেতরে গেছে, ওরা 2 তলায় থাকবে এমনটা বলা ছিল, সেজন্য তার চিনতে অসুবিধা হলো না। ফারা ভেতরে ঢুকতেই একজন মাঝবয়সী মহিলা এগিয়ে এলেন। ফারা ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। রিজভি নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। মহিলাটাকে বাসার কাজ করার জন্য আনিস চৌধুরী ঠিক করেছেন। আগে একজন ছিল যাকে রিজভি তাড়িয়ে দিয়েছে। একটু রান্না ভালো না। ফারা ভেতরে এসে পুরো বাসায় চোখ বুলালো। বাসাটা বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো, হালকা অফ হোয়াইট আর নীল রঙের কম্বিনেশন। সোফাগুলো সাদাটে আর গ্রে শেডের। রিজভি ব্যাগ নামিয়ে রেখে একবার চারপাশে তাকিয়ে দেখল, তারপর হালকা গলায় বলল, তোমার রুম ডান দিকে, আমারটা বাঁ দিকে। ফারা একটু অবাক হয়ে বলল, মানে? রিজভি একটা ছোট হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমার সাথে এক রুমে থাকবো? ফারা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। আপনি থাকবেন কিনা তাতে আমার কিছুই যায় আসে না। আমি আপনার সাথে থাকার জন্য মরে যাচ্ছি না। আপনি অন্য রুমে থাকুন না হয় জাহান্নামে থাকুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিজভি রাগে ফুঁসে উঠল, কিন্তু সামনে মহিলাকে দেখে কিছু বলল না। ব্যাগ খুলে কিছু জিনিস বের করতে লাগলো। মহিলাটা কাঁচুমাচু হয়ে শুধু ওদের কাহিনী দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে এ কেমন স্বামী স্ত্রী।
ফারা তার রুমে ঢুকে দেখলো ঘরটা বেশ সাজানো গোছানো। বিছানার চাদর, জানালার পর্দা, সবকিছুতেই একটা প্রশান্তির ছোঁয়া। জানালার পর্দা সরাতে চোখ পড়ল সুন্দর বাগানটায়। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চারপাশে সবুজ ঘাস, অনেকগুলো গাছ, পাশে একটি ছোট পুকুর। ফারা চোখ বুজে নিল, কেমন গ্রাম গ্রাম ফিল হচ্ছে। ফারা মনে মনে বলে, কি শান্তি, এমন শান্তি কোথাও নেই। একটু পর চোখ খুলে বলল, কিন্তু এই শান্তি নিয়ে কি করব? মানুষটাই তো শান্তিযোগ্য নয়, এই সম্পর্কটা শান্তিপূর্ণ নয়। রাতে খাওয়ার পর ফারা বারান্দায় বসেছিল। এক কাপ চা হাতে নিয়ে সে ঢাকার আলো ঝলমলে রাতের দিকে তাকিয়েছিল। হঠাৎ রিজভি এসে পাশে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? ফারা ঠান্ডা গলায় বলল, আপনি হঠাৎ কেয়ার করতে শুরু করলেন নাকি? রিজভি বিরক্তি চাহনি ফেলল আর বলল, তোমার সাথে কথা বলার ইচ্ছা নেই, কিন্তু আব্বুর জন্য আমি এখানে থাকতে বাধ্য হয়েছে, তার জন্য খোঁজ নিচ্ছে। হয়তো পরে দেখা যাবে আমার নামে তার কাছে মিথ্যে নালিশ করছো। ফারা তেতো হাসি দিয়ে বলল, নিজের মতো ভাববেন না আমায়, জান আলগা পিরিত দেখাতে হবে না। আপনি তো এমনিতেও আমায় এড়িয়ে চলেন, তাতে আমার সমস্যা নেই। রিজভি এবার একটু রেগে গেল। তারপর বলল, তাহলে এই ফালতু কথাগুলো বলছো কেন? আর আলকে বিরতি সব কি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এমন ঢং করছেন দেখে মনে হয় জীবনে এমন ভাষা শুনেনি সে। তো শুনলে শুনুন, আপনার এই খোঁজ নেয়াকে আলগা পিরিত বলে। এই আলগা পিরিত আমার লাগবে না। রিজভি চোখ পাকিয়ে তাকালো। ফারা পাত্তা দিল না। রিজভি ঠোঁটের ভাঁজে আওড়ালো, বেয়াদব মেয়ে। রাতের আধার ফুরিয়ে ধরণীতে আলোর দেখা দিয়েছে। সূর্য উঠেছে অনেকক্ষণ আগে। চারিদিকে কোলাহল, রাস্তায় গাড়ির হর্নের শব্দ। গাড়ি করে মানুষ ছুটে চলেছে জীবিকার তাগিদে। কেউ বা আয়েসে গাড়িতে বসে আছে, কেউ বা ঘাম ছাড়ানো পরিশ্রম করছে, কেউ বা আরামে শুয়ে আছে। জীবন সবার তবে উপভোগ্য বৈচিত্র্যময়, কারো বিলাসবহুল, কারো কষ্টসাধ্য। ফারা সকালে চোখ মিলতে জানালার ফাঁক দিয়ে আলোর ঝিলিক চোখে এসে পড়ল। তৎক্ষণাৎ 2 হাত মেলে দেয় চোখের ওপর। প্রায় 2 মিনিট পর হাত ছড়িয়ে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:10 বাজে। গায়ের কাঁথাটা সরিয়ে উঠে পড়ে, সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তোয়ালিটা বেলকনিতে মেলে দিতে গিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে বাগানটার দিকে। ফারা প্রকৃতি ও ফুল প্রেমী, এজন্য একটু বেশি ভালো লাগে। বাগান থেকে গন্ধরাজ ফুলের ঘ্রাণ আসছে। ফারা চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। কি মিষ্টি সুবাস। তবে বাতাসে সতেজতা নেই গ্রামের মতো। শহরের বাতাস হয় বিষাক্ত। প্রাণ ভরে নিঃশ্বাস টেলে সেখানে বিষ থাকে। ফারার ধ্যান ফিরল আনিস চৌধুরীর কল আসাতে। ফারা তড়িঘড়ি করে ফোন রিসিভ করতে ওপাশ থেকে আনিস চৌধুরী বলে উঠল, কেমন আছো মা? নতুন জায়গা ভালো লাগছে তো? রিজভি আবার তোমার সাথে খারাপ আচরণ করছে নাকি? আনিস চৌধুরীর একবারে এত প্রশ্ন শুনে ফারা থমকে গেল। ফারা ধীর কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বাবা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা ভালো থাকলে আমি আরো ভালো থাকবো। ফারা আনিস চৌধুরীর জবাবে হাসল। মানুষটা আসলেই তাকে কত ভালোবাসে। বাবার ভালোবাসার অভাব পূরণ করতে বড় আব্বুর সাথে আল্লাহ হয়তো ওনাকেও পাঠিয়েছিলেন। আনিস চৌধুরী বলল, বাকি প্রশ্নগুলোর উত্তর তো দিলে না। ফারা চুপ থেকে উত্তর দিল, নতুন জায়গা মানিয়ে নিতে সময় লাগবে। প্রথমে আসলে একটু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর উনি খারাপ আচরণ আর কি করবেন, ওনার আচরণ যেমন তেমনই করে। আনিস চৌধুরী হাসল। ফোনের এপাশ থেকে ফারা তা টের পেল। রিজভি কিন্তু খারাপ না মা, ওর সাথে ঝামেলার জন্য তোমার সাথে ওরকম করে নয়তো ও খুব ভালো। সবাই ওকে ভালোবাসে আর ওর কাজের জায়গায় সবাই ওকে বাহবা দেয়। ঝামেলা মিটে গেলে কিংবা ওর কাছাকাছি যেতে পারলে বুঝতে পারবি ও কেমন ছেলে। তুমি যতটা খারাপ ভাবো ও তেমন না। তোমরা দুজনে দুজনকে সহ্য করতে পারো না, এজন্য খারাপ ভাবো। ফারা চুপ করে শুনল। আনিস চৌধুরী আরো কিছু কথা বলল। কথা শেষে কল কাটতে ফারা রুম থেকে বাহির হলো। নিচে নামতে যাবে তার আগে অবাধ্য মন চাইল ডান দিকে রিজভির রুমের দরজা খোলা।
ফারা একটু এগিয়ে গেল, ভাব নিয়ে মাথাটা এগিয়ে দিয়ে রুমের ভেতর উকি দিল, কিন্তু রুমে কেউ নেই। ফারা বলল, ওয়াশরুমের দরজা তো বাইরে থেকে ছিটকিনি দেয়া, তার মানে ওয়াশরুমে নেই, বেলকনিতেও নেই, গেল কোথায়? যেখানে যাক, আমার কি? ফারা আর পাত্তা দিল না। নিচে নামতেই দেখলো রান্নাঘরে রাবেয়া খালা ব্যস্ত, টেবিলে নাস্তা সাজানো। রাবেয়া খালা হাসি মুখে বলল, আসুন মা, নাস্তা করে নিন। রিজবি বাবা তো অনেক আগেই উঠেছে। ফারা আশেপাশে তাকিয়ে রিজবিকে দেখতে পেল না। ফারা জিজ্ঞেস করলো, উনি কোথায় গেলেন? রিজবি বাবা তো হসপিটালে গেছে, আজ তার জরুরি অপারেশন আছে বলে সকালে 6:30টায় বেরিয়ে গেছে। তোমাকে বলে যায়নি? রাবেয়া খালা প্রশ্নের উত্তর দিতে পারল না, তাই সে প্রশ্ন এড়িয়ে গেল। ফারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নাস্তা করতে বসলো। সাথে রাবেয়া খালাকে খেতে ডাকলো। উনি বসতে নারাজ। তুমি আগে খাও মা, আমি পরে বাসায় গিয়ে খাবো। বাসা যেতে দেরি আছে, আপনি এসে বসুন। আমার সাথে খেতে লজ্জা কিসের? আমি আপনার সন্তানের মতোই। আমার মা বাবা নেই, এই জন্যে উনি মাকে দেখলে আমার তার মতোই লাগে। রাবেয়া খালা এক ধ্যানে তাকিয়ে রইল, হয়তো ভাবছে কিছু। তারপর ফারার জোড়াজোড়িতে বসে পড়ল। রিজবি হসপিটালে কাজের মধ্যে ডুবেছিল, কিন্তু মনের এক কোণে ফারার কথা বারবার আসছিল। রিজবি মনে মনে বলল, নতুন জায়গায় একা রেখে এসেছে। রাবেয়া খালা তো রান্না করে দিয়ে চলে যাবে, তারপর একা থাকবে। যদি ভয় পায়, ভয় পেলে আমার কি? মুখে মুখে যে কথার খই ফুটে, তার মধ্যে ভয় থাকবে বলে মনে হয় না। তার সাথে এমন আচরণ করার কি ঠিক হচ্ছে? কিন্তু ফারার বেয়াদবি আমি মেনে নেব কেন? নিজের মনে শত প্রশ্ন। হঠাৎ ওয়ার্ড বয় এসে বলল। ওয়ার্ড বয়ের কথায় রিজবি ভাবনা থেকে বেরিয়ে আসে। মাথা থেকে ফারার কথা ছেড়ে ফেলে চেম্বার থেকে স্যারের রুমের দিকে পা বাড়ায়। বিকেলে ফারার মনটা কেমন অস্থির লাগছিল, নিজেকে একা মনে হচ্ছিল। এমনটা মনে হওয়া স্বাভাবিক। একে অচেনা পরিবেশ, সাথে কেউ নেই। কালকে থেকে ভার্সিটি যেতে হবে এমন ভেবে রেখেছে ফারা। ভার্সিটি গেলে ক্লাস করলে সুস্মিতা, নয়না, শুভ ওদের সাথে থাকলে মন খারাপ থাকবে না। হঠাৎ মনে পড়ল ওদের তিনজনের সাথে কয়েকদিন থেকে যোগাযোগ নেই। ফোনটা বিয়ের দিন হাত থেকে পড়ে ভেঙে গেছিল। আসার সময় বড় আব্বু নতুন ফোন দিলেও ওদের কল দেওয়া হয়নি। আগের সিমটা ফোন পড়ার সময় ছিটকে পড়েছিল, সেজন্য খুঁজে পাওয়া যায়নি, বিধায় নতুন সিম লাগানো হয়নি। ওরা তিনজন বিয়ের কথা জানে না। যদি শোনে বিয়ের কথা, তাহলে নিশ্চিত রাগ করে বসে থাকবে। ফারা মন খারাপ কাটাতে বাসার বাগানে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ছিল। এই বইটা বাসার স্টাডি রুমে পেয়েছে। সেখানে রিজবির শত শত বই, তার নিজের একাডেমিক বইয়ের সাথে কয়েকটা উপন্যাসের বইও আছে। ফারা কিছুটা অবাক হয়েছিল। ফারা বলল, করলার মতো হৃদয় যে মানুষের, সে আবার উপন্যাসও পড়ে? ফারা বই পড়ার মাঝে হঠাৎ একটা বল এসে ওর পায়ে লাগে। ক্রিকেট বল হওয়ার বেশ জোরে লাগে, যার কারণে ওর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বাহির হয়। ফারা রেগে বলটা হাতে নেয়। কে মেরেছে দেখার জন্য সামনে তাকাতেই একটা বাচ্চাকে দেখতে পায়। বয়স হয়তো 7 কিংবা 8 হবে। বাচ্চাটি এসে সোজা বলে, এই আন্টি, আমার বল দিন। আপনি আমার বল নিয়ে এভাবে ধরে আছেন কেন? আমার গায়ে বল মেরেছো কেন? বাচ্চাটি বেশ দুষ্ট, এই জন্য বাঁকা উত্তর দিল, বল আমি মারিনি, ব্যাট মেরেছে, বল এসে পড়েছে, এই যা। ফারা চোখ পাকিয়ে রাগ দেখানোর চেষ্টা করলো। তুমি তো খুব দুষ্ট। আন্টি, আমাকে দুষ্টু বলবেন না, আমি অনেক ভালো। দুষ্টু বললে আবার বল মারবো। ফারা এবার সত্যি রাগ হলো। ফারা রেগে বলল, তুমি শুধু দুষ্ট না, সাথে বেয়াদব, যাকে বলে বেয়াদব প্রোম্যাক্স। বাচ্চাটির বেশ রাগ হলো। বড় বড় চোখ করে কাছে এসে হাত থেকে বলটা ছিনিয়ে নিয়ে বলল, এই যে, আমি কি আইফোন? তাই যে প্রোম্যাক্স বলছেন? হ্যাঁ। ফারার মুখ হা হয়ে গেল। এ ছেলে বলে কি? তখনই একজন মহিলা আসলো। সরি গো, আমার ছেলেটা একটু বেশ দুষ্ট, কিছু বললে থাকলে ছড়ি। এই বাসা তো তোমাদেরই, তাই না? ফারা হেসে বলল, না সমস্যা নেই, বাচ্চা মানুষ না বুঝে বলে। এ বাসা আমার শ্বশুরের, আপনারাই নতুন ভাড়াটিয়া? মহিলা সৌজন্যে হাসে, বলে,
হ্যাঁ, আমরাই উঠেছি। আরও খানিকটা কথা হলো, বাচ্চাটা ততক্ষণে খেলতে গেছে। মহিলা বেশ ভালো কথা বলে বোঝা গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। ফারা বাগান থেকে উঠে এসে রুমে গেল। বইটা রেখে কি করবে ভেবে না পেয়ে রান্নাঘরে রাবেয়া খালা কি করছে তা দেখতে এলো। খালা কি করছেন? এই তো তরকারি কাটছি, তারপর রান্না বসাবো। আপনি কেটে দিন, আমি রান্না করব। তুমি রান্না পারো? আর বড় স্যার বলেছে তোমার ভার্সিটি আছে, পড়া আছে, রান্না ঝামেলা না দিতে। ভার্সিটি আছে সময় মতো, রান্না করলে সময় যাবে না। কাল থেকে আমি রান্না করবো, আপনি শুধু সকালে নাস্তাটা বানিয়ে দেবেন। এ বাসায় তো কোনো কাজ নেই, সারাদিন বসে থাকতে ইচ্ছে করে না। রাবেয়া সম্মতি দিল। তরকারি কেটে ধুয়ে দিলে ফারা রান্না বসায়। এক চুলায় ভাত আর একটা চিংড়ি মাছ দিয়ে লাউ, এগুলো হলে মাংস রান্না করবে। ফারার মাথায় কিছু বুদ্ধি এলো। রাবেয়া খালাকে বলল, খালা, দুটো করলা কেটে দিন তো। করলা কি করবে মা?